শুভেন্দু অধিকারী একজন গ্রেট মানে লিডার এবং প্রচুর পরিশ্রম করেছেন এবার। প্রশ্নই ওঠে না, মানে লাভ তো হয়েছেই, লাভ তো হয়েছেই। শুভেন্দু অধিকারী ইজ অ্যাবসোলুটলি ভ্যালু অ্যাডিশন। শুভেন্দুবাবু চারটে দপ্তরের মন্ত্রী ছিলেন, শুভেন্দুবাবু চারটে দপ্তরের মন্ত্রী ছিলেন, উনি তো ওখানে মন্ত্রিত্ব থাকলে তো মানে সকল তৃণমূলের যা অবস্থা উনি কোটি কোটি টাকা বানাতে পারতেন, ছেড়ে চলে গেলেন কেন মন্ত্রিত্ব? এটাতে দম, এটা বুঝতে হবে যে এই লোকটার মধ্যে দম আছে বলে লোকটা চলে এসছে। শান্তনু সেনা তৃণমূলের লোক, কোনো হিন্দু সংগতি ব্যাংকতে কিছু না। আর হিন্দু সংগতির সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই, হিন্দু সংগতির সঙ্গে বিজেপির কোনো সম্পর্কই নেই। 2024 হারের জন্য বিন্দুমাত্র শুভেন্দু অধিকারী দায় না। সিপিএম 2% ভোট পাবে, পাচ্ছে, এরা 0% ভোট পাবে। দায়িত্ব নিয়ে বলছি, একদম একদম উঠে যাবে পার্টি, পার্টি অবশ্য খুঁজে পাবেন না। না, রাজ্যপাল না, এটা মুখ্যমন্ত্রী দায়ী এর জন্য। মুখ্যমন্ত্রী তার পোষ্যপুত্র তাকে পাঠিয়েছেন ওই পুলিশ কমিশনারকে, সেই পোষ্যপুত্র সে আটকে দিয়েছে। এখানে রাজ্যপালের তো কিছু করার নেই। রাজ্যপাল কি করবেন? রাজ্যপাল কি ওখান থেকে বেরিয়ে আসবেন? না রাজ্যপালের কাছে ইনস্ট্যান্ট খবর যায়? রাস্তায় যদি আটকে দেয় সেখানে তো রাজ্যপালের এখতিয়ারে না। পুলিশ করেছে, পুলিশকে তার কনসিকুয়েন্সেস ফেস করতে হবে। আদালতে গেছেন, কনসিকুয়েন্সেস ফেস করতে হবে পুলিশকে। এই ধরনের কাজ করা যায় না। একটা লোকাল পার্টি তার কোথাকার সাধারণ সম্পাদক, সে সারা বছর ভরেছিল, সে 4 দিন না 5 দিন বিনা কারণে, আর সেখানে একটা জেনুইন কারণে আন্দোলন করতে দেবেন, এটা হতে পারে না। পুলিশকে খেসারত দিতে হবে, একদম দৃঢ়ভাবে বলছো? একদম। আপনি দেখুন না, আজকে যেসব পুলিশ তেলবাজি করছে এদের প্রত্যেককে কিন্তু খেসারত দিতে হবে আগামী দিনে। মানে সবাই ভাবছে যে বামেদের পর এরা এসে যেমন ছেড়ে দিয়েছে, প্রবাবলি আগামী দিনে অতটা সহজ হবে না। রাজ্যপালকে গৃহবন্দী যে ওর সঙ্গে দেখা করা যাবে না, প্রশ্ন বিচারপতি অমৃতা সিনহা। রাজ্যপালের সঙ্গে দেখা করতে পারবেন শুভেন্দু অধিকারী, কি বলবেন? নিশ্চয়ই করবেন, আজ নয় কাল উনি করবেন আবার দেখা। একদিন আটকেছে, দুদিন দুদিন তো আটকাতে পারবেন না। এর আগেও বহুবার বহু মিটিং মিছিল করতে দেয়নি, এরা ভাবছে এইভাবে বোধহয় আটকানো যায়। এইভাবে আটকানো যায় না। বিচারপতি অমৃতা সিনহা যে এই মন্তব্য করছেন, তার মন্তব্যের পরিপ্রেক্ষিতে আপনি কি বলবেন? না, বিচারপতির মন্তব্য একদম ঠিক মন্তব্য করেছেন, এখানে তো কিছু বলার নেই। সম্প্রতি আমরা দেখলাম রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি বলছেন সংগঠনের কাজে তেমন আগ্রহী নন, এমনকি সংগঠনের কাজে কোনো রকম হস্তক্ষেপ করেন না। ঠিক এই মন্তব্যে উঠে এসছে এবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গলায়। এরপর থেকেই তার এই সমস্ত মন্তব্য ঘিরে রাজ্য জুড়ে শুরু হয়েছে জল্পনা। প্রশ্ন হচ্ছে, তবে কি অভিমানী শুভেন্দু অধিকারী? উনি কোনোদিন সংগঠনে ছিলেন না, উনি কোনোদিন নাক গলাননি সংগঠনের ব্যাপারে। তো সেখানে প্রশ্ন উঠছে কিগুলো? এগুলো সব বামেরা, ওই নিজেরা যারা জামানত জব্দ হয়েছে, তারা ওই একটা কোনো কিছু পেলেই, উনি যদি বলতেন যে সংগঠনে আমি নাক গলাবো, তাহলেও বলতো। যে বলেছে সংগঠনে নাক গলাবো না, তাতেও বলছে। উনি কোনোদিন সংগঠনে নাক গলাননি, আগামী দিনেও গলাবেন না। যার ফলে এখানে নতুন কিছু না। ওনার কাছে কেউ যদি যায়, আজ থেকে 1 বছর আগে গেলে উনি একই কথা বলতেন। কারণ উনি সংগঠনের তো নন, উনি তো বিরোধী দলনেতা। উনি 1 বছর আগেও ওনার কাছে গেলে উনি একই কথা বলতেন, আজও সেই কথা বলতেন। উনি যদি আবার বলেন যে আমি নাক গলাবো, তাহলে আবার সেখান থেকে আবার এগুলো বামেরা, যারা ওই আপনার জামানত হারিয়েছে, আমাদের মাঝখানে কয়েকটা সিট হারিয়ে দিয়েছে, তৃণমূলকে সাহায্য করেছে, তাদের ন্যারেটিভ এটা। আর তাহলে বলছেন এই যে আমরা দেখলাম এই যে নির্বাচন না, শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা মানে হিসেবে 75 দিনে 148টা সভা করলেন, আর তারপরেও কেন প্রবল আক্রমণের মুখে পড়তে হচ্ছে তাকে? কে আক্রমণ করেছে তাকে? কোথাও আক্রমণ করেননি। ভালো খেটেছেন, 1% ভোট বেড়েছে, ভালো কাজ করেছেন, কেউ আক্রমণ করেনি ওনাকে। কোথায় আক্রমণ করেছেন? ঠিকই আছে, উনি উনি খেটেছেন, সাকসেসফুল। আমি বলছি তো, গতবারের থেকে 1% ভোট বেড়েছে, এইরকম একটা মানে প্রতিকূল অবস্থায় লড়াই করেছেন। আইপ্যাকের মতো টিম আছে, পুলিশ সম্পূর্ণ এগেনস্টে, এবং এবার আপনার নির্বাচন কমিশন অনেক দুর্বল ছিল। এবার পুলিশ সিআরপিএফকে কাজ করতে দেয়নি, তার মধ্যে ঠিক আছে, ইটস অল রাইট। কেউ ওনাকে দোষ আসন দেয়নি। সংখ্যা নিরীক্ষে তো আপনারা 18 থেকে 12তে নেমে এলেন, তারপরে এই বক্তব্য রাখবেন? দেখুন, আমি আবার বলছি, 2000, যেমন গতবার গতবারও আমাদের বলা হয়েছিল 2021-এও, এবার 2021-এ সবাই দিলীপদাকে টার্গেট করছিল, এবার শুভেন্দুবাবুকে টার্গেট করছে। কিন্তু এটা মনে রাখতে হবে যে পশ্চিমবঙ্গের মুসলিম ভোট কমপ্লিটলি পোলারাইজড হয়ে গেছে। এবার অনেকে বলছে যে আপনারা কেন মুসলিমদের অ্যাপিসমেন্ট করছেন না, আপনাদেরও মুসলিম অ্যাপিসমেন্ট করা দরকার। তো সিপিএম তো প্রচুর মুসলিম অ্যাপিসমেন্ট করেছে, সিপিএমকে মুসলিমরা ভোট দিয়েছে, দেয়নি? কংগ্রেস তো প্রচুর মুসলিম অ্যাপিসমেন্ট করেছে, কংগ্রেসকে মুসলিম ভোট দিয়েছে। এই নয় যে মুসলিমরা আমাদের শুধু ভোট দেয়নি, মুসলিমরা কংগ্রেস সিপিএমকেও কোনো ভোট দেয়নি। সেলিমের মতো লোক ওখানে হেরে গেল মুর্শিদাবাদের মতো জায়গায়। সেলিম একে তো কমিউনিস্ট, প্রচুর মুসলিম তোষণ করেছে, তার মধ্যে মুসলমান, সে হেরে গেল। সেখানে আপনি শুভেন্দু অধিকারী বা দিলীপ ঘোষকে দোষ দিয়ে কি করবেন? কিন্তু মুসলিম হয়েছে,
এবার আমাদের সেভাবে আমাদের হিন্দুদের মধ্যে জেগাতে হবে, হিন্দুদের মধ্যে যারা নাকি মানে মানে যাদের নাকি যাদের উপর অন্যায় করা হচ্ছে, আমরা আরো বেশি করে তাদের কাছে যাব, তাদের গিয়ে বোঝাবো। যেমন ধরুন হিন্দু ওবিসি কোটা যাদের পাওয়া দরকার, যেমন এই মাহিষ্য, তারপর আপনার সদগোপ বা আপনার বণিক বা তিলি, তাদের না দিয়ে এটা মুসলমানদের দিয়ে দেওয়া হচ্ছে। কয়েকদিন আগে কোর্টে রায় বেরিয়েছে যে পুরোপুরি অন্যায়। আমরা মানুষের কাছে যাব, এবং দ্বিতীয়বার যদি মুসলমানদের ওইখানে কোটা দেওয়া হয়, আমরা রাস্তায় নামবো। আমরা আমরা হিন্দুদের আমরা হিন্দুদের জন্য নামবো রাস্তায়। এখানে আমাদের মধ্যে কোনো আমরা শুনুন, বাঙালি হিন্দু একটা মার্জিনালাইজড কমিউনিটি। অর্ধেক বাঙালি হিন্দু রাজ্য থেকে বেরিয়ে গেছে, বাকিরা নিজেদের জমি হারিয়েছে, কাউকে কোটা দেওয়া হচ্ছে না। আমাদের অনেকেই দেখবেন টিভিতে বসে বলছে না আপনাদের মুসলিম তোষণ করা উচিত, যাদের নাকি আপনারা মুসলিম তোষণ তো কংগ্রেস আর সিপিএমও করছে, তাদেরকে মুসলিমরা ভোট দিয়েছে, ভোট দেয়নি। ফলে এরা এসব বাজে কথা। আমাদের তো আমরা বদ্ধপরিকর আমরা হিন্দুদের পাশে দাঁড়াতে। আর তাহলে নতুন স্ট্র্যাটেজি হিসেবে কি মিটিং মিছিলের যে রাজনীতি, তাতে অগ্রসর হবেন বলছেন? সব রকম আর স্ট্র্যাটেজি তো আমাদের আরো বেশিভাবে নামতে হবে, আরো মানুষের কাছে যেতে হবে, আরো জিনিসগুলো বোঝাতে হবে। সবাই মিলে আমাদের নিজেদের মধ্যে আরো কোঅর্ডিনেশন দরকার। আমি বলছি তো, বাঙালি হিন্দু একটা মার্জিনালাইজড কমিউনিটি, তাদের পাশে আমরা দাঁড়াতে বদ্ধপরিকর। এবং এবার বাঙালি হিন্দুদের দেখুন 65% আমাদের ভোট দিয়েছে। আপনি কিভাবে বলছেন যে রেজাল্ট খারাপ হয়নি? এবং আমি বলছি, গতবার লোকজন দিলীপ দাকে দোষ দিয়েছিল, এবার শুভেন্দুবাবুকে দোষ দিচ্ছে। দোষ দিয়ে কোনো লাভ নেই। এখানে আরো পরিশ্রম করে আমাদের আরো 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 এগিয়ে যেতে হবে। ধরুন যেই অ্যাডভান্স ভীষণ টাফ এক্সাম। এবার আমার ছেলে বা মেয়ে যদি এক্সামে না পায়, আমি তাকে ধরে পেটাবো? নো। এক্সামটা কঠিন, প্রিপারেশন আরেকবার নিতে হবে, পরের বার পরীক্ষা দিতে হবে। সুদীপ্ত দা, একটা প্রশ্ন তো করতেই হয়। শুভেন্দু অধিকারীর বিজেপিতে আসাতে সংগঠনের লাভ না ক্ষতি হয়েছে আপনার জন্য? দেখুন, শুভেন্দু অধিকারী একজন গ্রেট মানে লিডার, এবং প্রচুর পরিশ্রম করেছেন এবার। প্রশ্নই ওঠে না, মানে লাভ তো হয়েছেই, লাভ তো হয়েছেই। শুভেন্দু অধিকারী ইজ অ্যাবসলিউটলি ভ্যালু এডিশন। আর একটা কথা বলছি, দেখুন, দল পরিবর্তন করা এটা একটা খুব স্বাভাবিক ঘটনা। কিন্তু রিজ্জাক মোল্লা তৃণমূলে যায়নি, আমাদের দলে বিধায়করা আছে, তাদের অনেকে সিপিএম থেকে এসছে, সব দল থেকে। সিপিএম কি করে তৈরি হয়েছে? সিপিআই কি করে তৈরি হয়েছে জানেন? 1964-এ চীন যুদ্ধের পর মারপিট করে মরেছে, চুরি করে। তারপর একটা নতুন পার্টি তৈরি করেছে। জ্যোতি বসু সিবিআইতে ছিল, যখন দেখলো যে যত গুন্ডা বদমাস চোর চিটিংবাজ সবাই সিপিএম এ গেছে, তখনও ওখানে গিয়ে একদম সিপিএম এ রাজা হয়ে বসেছে। কারণ সিবিআইতে তখন সব শিক্ষিত লোক ছিল, সিপিএম এ ছিল সব চোর চিটিংবাজ পকেটমার, যত 2 নম্বরই দালাল, এরা সব সিপিএম এ ছিল। যদিবাবু দেখলো এখানে ফাঁকা জায়গা আছে, এখানে একজন শিক্ষিত লোক নেই, আমি এখানে ঢুকে যাই। কয়েক মাস পর যদিবাবু সিবিআই ছেড়ে সিপিএম এ জয়েন করলো। ফলে দল চেঞ্জ করা তো সবসময়, দেখুন দেখুন, এটা তো নতুন কিছু না। একদম একদম আর একটা কথা বলছি আমি, শুভেন্দুবাবু আসায় আমাদের নো ডাউট এটা একটা ভেরি গুড ভ্যালু এডিশন। উনি পুরো রাজ্যটাকে হাতের তালুর মতো জানেন, ঠিক যেমন দিলীপবাবু জানেন, সেরকম শুভেন্দুবাবু। এবং আমি বলছি, মানে এখন যুদ্ধে হেরে গেছি, আমাদের একটু আপাতত মানে একটু আবার আমরা সবাই একসঙ্গে আবার লড়বো, কোনো চিন্তা নেই। একদম অন ক্যামেরা একটা দলকে চোর চিটিংবাজের দল বলছেন? আরে বাবা, সিপিএম পার্টি সেই সময় যত 420 লোক তারা সিপিএম এ গেছে। এই পার্টিটা কমপ্লিটলি মানে একটা জালি, মানে 34 বছরের সভ্যতা। আপনি দেখুন, মানুষ তাকে 2% করে দিল কেন? গত 3 থেকে 4টে ইলেকশনে তারা জিরো। তারা যত মিডিয়াকে তারা ক্যাচ করেছে, মিডিয়াতে 4-5 জন করে রাজনৈতিক বিশ্লেষক বসাচ্ছে, তারা রোজ বলছে যে ভোট দিও না বিজেপিকে, বিজেপি সাম্প্রদায়িক, বিজেপি সেটিং। তারপরেও দেখুন এদের যে সবচেয়ে বড় মানে বলছে ঝকঝকে তকতকে নেতা, তারা সব জামানত জব্দ। ওদের যে ঝকঝকে তকতকে যে নেতা বলছে নতুন নতুন সব ভীষণ শিক্ষিত মানুষ, এমএ পাস নাকি। তো ওরা এমএ পাস, আমরা কি সব 4 পাস নাকি? তো কিন্তু শুনছি এমএ পাস নাকি এখন ভীষণ শিক্ষিত ব্যাপার। তো তারা সব নেমেছে, তারা সব জামানত জব্দ হয়ে গেল এমনি এমনি। আরে এদের মানুষ খুব ভালো করে চেনে, এরা এরা সর্বনাশ করে দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যের। এবং আমি বলছি, আপনি খোঁজ নেবেন 1964-এ যখন দল তৈরি হয়েছিল, চীন যুদ্ধের পর যত শিক্ষিত মানুষ সব সিপিএম এ ছিল। আর যত এই সুভাষ চক্রবর্তী মার্কার লোক, এরা সব এই সিপিএম এ গিয়ে জয়েন করে। ঠিক আছে, এবং তাদের ওই পালের গোদা হয়ে গেছে জ্যোতিবাবু। তো দল তো সবসময় দল পরিবর্তন, এটা থাকবে না। ডেমোক্রেসিতে যদি দল না পরিবর্তন হয়, তাহলে মানুষের স্বাধীন চিন্তা ভাবনা থাকবে কি করে? তাহলে তো মানুষকে মেনে নিতে হবে, একটা অন্যায়কে সারা জীবন মেনে নিতে হবে। শুভেন্দুবাবু 4টে দপ্তরের মন্ত্রী ছিলেন, উনি তো ওখানে মন্ত্রিত্ব থাকলে তো মানে সকল তৃণমূলের যা অবস্থা, উনি কোটি কোটি টাকা বানাতে পারতেন। ছেড়ে চলে এলেন কেন মন্ত্রিত্ব? এটাতে দম, এটা বুঝতে হবে যে এই লোকটার মধ্যে দম আছে বলে লোকটা চলে এসছে।
আপনার মতে পরবর্তী রাজ্য সভাপতি কে হলে ভালো হয় তুমি বল, তুমি specific- আমার কোনো, আমি বলছি আমার যে সভাপতি হবে আমি তার সঙ্গে কাজ করব। আমাদের দলে এইখানে আপনাদের একটা কথা বলি, কংগ্রেসের পরবর্তী সভাপতি কে হবে সবাই জানে, আজকে সমাজবাদী পার্টির কে হবে সবাই জানে, আরজেডির কে হবে জানে, তৃণমূল কংগ্রেসের সভাপতি কে হবে জানে। একটা পার্টির ভারতবর্ষে পরবর্তী কে সভাপতি কে হবে কেউ জানে না, সেটা হলো আমাদের ভারতীয় জনতা পার্টি। কারণ আমাদের এমন একটা ডেমোক্রেটিক দল যেখানে আমি আজকে জানি না কালকে আমাদের সভাপতি কে হবে, যে কেউ হতে পারে। দিলীপ ঘোষকে কেউ চিনতো আজ থেকে 10 বছর আগে? দিলীপ ঘোষ এলেন, সভাপতি হলেন, গড়গড় করে তার রথের চাকা এগিয়ে নিয়ে চলে গেলেন। যে কেউ হতে পারেন। সুদীপ্তদা, উপনির্বাচনী এই আগামী 10ই জুলাই যে বিধানসভার উপনির্বাচন রয়েছে, তাতে বিজেপি 4টি আসনে কটা জিততে পারবে বলে আপনার ধারণা? আমি সেভাবে অ্যানালিস করিনি, তবে 4টে আমি বলছি যদি ভোট হয় 4টাতে 4টেই আমাদের জেতার কথা। একদম আমি on আবার camera বলছি, বলছেন? আমি অন ক্যামেরা বলছি যদি ভোট হয়, কিন্তু এখানে ভোট করতে দেবে না, এখানে ভোট করতে দেবে না। এই যে ধরুন ওই সাধারণ পাণ্ডের মেয়ে যেখানে দাঁড়িয়েছে, এই স্ত্রী যেখানে দাঁড়িয়েছে, ওখানে আপনি সকালবেলা আপনি ক্যামেরা নিয়ে গিয়ে দাঁড়াবেন, দেখবেন বিভিন্ন বড় বড় সব বিল্ডিং তালা মেরে রেখে দিয়েছে, সব লুঙ্গি বাহিনী পাইপ গান নিয়ে দৌড়াদৌড়ি করছে। তো ওখানে ভদ্রলোকেরা ভোট দেবে কি করে? আজকে আপনি এই যে অনেকে গর্ব করে বলে যে আপনার ওই গড়পাড়ের বাঙালি সন্তোষ দত্ত, আপনি গড়পাড়ে যান, গড়পাড়ে আজ কোনো বাঙালি নেই, সব লুঙ্গি বাহিনী। তো ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে, তার মধ্যে ধরুন যারা বাঙালি তাদের ছেলেপুলেরা সব ইংল্যান্ড আমেরিকায় আছে, তাদের ভোট আছে, ভোট দিতে পারছে না, তো তারা অ্যাডভান্টেজ নিচ্ছে। ঠিক আছে, তৃণমূল, আমরা দেখলাম ইতিমধ্যে তৃণমূল প্রার্থী ঘোষণা করে দিয়েছে। প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে, বিজেপি কি ঘুমোচ্ছে? আবার দেখুন ওদের প্রার্থী তো ম্যাডাম যার কথা মনে করলো তার কথা লিখে দিল। আমাদের তো সেরকম নয়, আমাদের তো 4টে লোককে বসতে হবে, রেজলিউশন পাঠাতে হবে, পাঠিয়ে সেই চিঠিটা ফিরতে হবে, তবে আমাদের। একটা লালার কোম্পানি আর একটা এমএনসি কোম্পানির পার্থক্য আছে। লালার কোম্পানি তো আজকে হলো, কালকে বাজার থেকে কিনে চাল কিনে খিচুড়ি বানিয়ে দিল। এমএনসি কোম্পানিকে ওটা করতে গেলে উপর থেকে অ্যাপ্রুভাল নিতে হবে, সেই জন্য এমএনসি কোম্পানিতে কাজ করতে একটু সময় লাগে। কিন্তু এমএনসি কোম্পানির তে সবকিছু সিকিউর, সেখানে আপনি কাজ করলে আপনি ঠিক সময় পেমেন্ট পাবেন, সেখানে চাকরি করলে আপনাকে পুরোপুরি লেবার ল মানা হবে। লালা কোম্পানিতে সেগুলো মানা হয় না, পার্থক্য তো আছেই। এই যে তৃণমূলের তরফে বাগদায় প্রার্থী করা হলো মমতা বালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুরকে, কি বলবেন? তো ওনারাই তো কয়েকদিন আগে বলছিলেন, ওনাদের ওই জহর সরকার, তারপর আরো কে সব এরা বলছিলেন যে এর ছেলে ওর মেয়ে, তাহলে আপনারা দিচ্ছেন কেন? একটা বিশাল লিস্ট বের করেছিল জহর সরকার, 25 বছরের বুড়ো হাবড়া, এখনো তার সিট দরকার। একসময় রাজীব গান্ধীর বাড়ির ভৃত্য ছিল, এখন এখানে এসে ভৃত্যের কাজ করছে। ঠিক আছে, এখন সেদিন একটা বড় লিস্ট দিয়েছে, এর ছেলে এর ছেলে। আরে বাবা, আমাদের এখানে পলিটিশিয়ানের ছেলে পলিটিশিয়ান হতে পারবে না তা তো কথা নেই, তারা পলিটিশিয়ান। এখানেও মমতা বালার ঠাকুরের মেয়ে যদি রাজনীতিবিদ হয় কোনো অসুবিধা নেই, আমি বলছি কোনো অসুবিধা নেই। কিন্তু তাহলে আপনারা ওই উদাহরণগুলো দিচ্ছেন কেন? অসুবিধাটা কোথায় জানেন? দলের সভাপতি যখন ফিক্স, দলের সভাপতি মমতা ব্যানার্জির পর অভিষেক ব্যানার্জি হবে, কিংবা ওই ব্যানার্জি ফ্যামিলির কেউ হবে। এইখানে এটাকে বলে পরিবারতন্ত্র। মমতা বালা ঠাকুরের মেয়ে তো রাজনীতিতে আসতেই পারেন, অন্য পরের ছেলে আসতে পারে, কোনো অসুবিধা নেই। যে কেউ রাজনীতিতে আসতে পারে, ইঞ্জিনিয়ারের ছেলে ইঞ্জিনিয়ার হতে পারে, ডাক্তারের ছেলে ডাক্তার হতে পারে, এরা পারবে না? পার্থক্যটা হলো যখন ওই সভাপতি পজিশনটা ফিক্স হয়ে যায়, যখন সভাপতি ওই দলটা কোনো বাড়ির একটা পরিবারের একটা সম্পত্তি হয়, তখন তাকে বলে পারিবারিক দল। হিন্দু সংহতির সমর্থক শান্তনু সিনহাকে দিয়ে কি ভুয়ো অভিযোগ করিয়েছে তৃণমূল? আপনি ইয়েতে ঘুরে শান্তনু সিনহা একজন তৃণমূলের লোক, শান্তনু সিনহা তৃণমূলের লোক, কোনো হিন্দু সংগতি ফঙ্গতি কিছু না। আর হিন্দু সংগতির সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই, হিন্দু সংগতির সঙ্গে বিজেপির কোনো সম্পর্কই নেই। বলে হিন্দু সংগতি কি করলো? কালকে আমি হিন্দু ঐক্য বলে একটা সংগঠন বানিয়ে ফেললাম, বানিয়ে আমি 4টে তৃণমূলের লোককে নিয়ে এলাম, তো সেই দায় কি আমার? হিন্দু সংগতির কোনো ভ্যালুই নেই। হিন্দু সংগতির যারা আছে তারা বাড়ির বাইরে গেলে দুখানা পাশের বাড়ির লোক ভোট দেবে না। বহু হিন্দু সংগতি এরকম এমন নেতা আছে, তাদের বাড়ির বউ বাচ্চারা তাকে ভোট দেবে না। ঠিক আছে, তো ওটার কোনো হিন্দু সংগতির সঙ্গে বিজেপির কোনো সম্পর্কই নেই। আর এই ভদ্রলোক তৃণমূলের লোক, সে তো তথাগত রায়ের ভাই সৌগত রায় তৃণমূলের লোক। তো তথাগত সৌগত রায় কিছু বললে সেটা কি বিজেপির কথা বললো? না। সুদীপ্তদা, ভালো হলে নিজেদের কৃতিত্ব, খারাপ হলে দায় শুভেন্দু অধিকারী। প্রশ্ন বিরোধী দলনেতার, বিজেপির এই বিপর্যয়ের জন্য শুভেন্দু অধিকারী কি সত্যিই দায়ী বলে আপনি মনে করেন? আপনাকে একটু আগেই বললাম তো,
2024 হারের জন্য বিন্দুমাত্র শুভেন্দু অধিকারী দায় না, ঠিক যেমন 2021 হারের জন্য বিন্দুমাত্র, তখনও এক অধ্যাপক, আমারই অধ্যাপক ছিলেন, তিনি দোষ দিলেন দিলীপ বাবুকে। আমি তখনও বলেছিলাম না, দিলীপ বাবু ইজ নট রেসপন্সিবল। আজকেও আমি বলছি শুভেন্দু বাবু ইজ নট এট অল রেসপন্সিবল। এখানে একটা সোশ্যাল স্ট্রাকচার, অনেক ডিপের খেলা এখানে। এখানে প্রত্যেকটা মহল্লায় গিয়ে একটা কমিউনিটির ধর্মগুরুরা ইনস্ট্রাকশন দিচ্ছে যে তোমরা এইখানে ভোট দাও। আপনি বলুন না, সিপিএম বা কংগ্রেস কেন মুসলিম ভোট পায়নি? সিপিএম বা কংগ্রেস কেন মুসলিম ভোট পায়নি? তার জন্য অধীর চৌধুরী রিজাইন দিয়েছেন, সেলিম রিজাইন দিয়েছেন। আমি বলছি এখানে কিছু করার নেই। এখানে আমাদের নতুনভাবে ভাবতে হবে, আমাদের আরো প্র্যাকটিস করতে হবে। যেমন একটা খেলায় যদি আর্জেন্টিনা ব্রাজিলের কাছে হেরে যায়, পরের বার আবার কোচ চেঞ্জ করে তো লাভ নেই, যে কোচ অনেকদিন খেলিয়েছে। আমি বলছি, আমি 2021 আমি বলেছি যে দিলীপ দা রেসপন্সিবল ছিলেন না, এবারও মানে শুভেন্দুবাবু একটুও রেসপন্সিবল না। এখানে ওরা একটা খেলা খেলছে, ওরা একটা সাম্প্রদায়িক খেলা খেলছে। তার বিরুদ্ধে আমাদের নতুন স্ট্র্যাটেজি ঠিক করতে হবে, আমাদের বুঝতে হবে। সুদীপ্ত, আমার শেষ প্রশ্ন আপনাকে, বিজেপির হাত ধরেই বাংলায় কি আসবে আসল পরিবর্তন? সময়ের অপেক্ষা, সময়ের অপেক্ষা। আমি আপনাকে বলছি, আমরা এই রাজ্যে এসে একটা বড় রকম পরিবর্তন আনবো। আমরা এই রাজ্যে বেশ কিছু, আজকে যে ডিপার্টমেন্ট দেখছেন, বেশ কিছু ডিপার্টমেন্ট আমরা মার্চ করে দেবো, বহু ডিপার্টমেন্ট আমরা তুলে দেবো, বহু নতুন ডিপার্টমেন্ট, নতুন পিএসইউ আমরা তৈরি করব। আমরা রাজ্য সরকার, আগামী দিনে রাজ্য সরকার নিজের অধীনে আমরা রেল চালাবো, মেট্রো রেল, ফ্রেট করিডোর আমরা নিজেদের মানে মালিকানায় চালাবো। আমরা আমাদের বহু বড় রকম প্ল্যানিং আছে আমাদের। কিভাবে বলছেন? তখনও তো সেই মুসলিম ভোট, লক্ষ্মীর ভান্ডার, আইপ্যাক সবই থাকবে। আমি আপনাকে বলছি, একটা কথা বলছি, আমরা যদি ক্ষমতায় আসি, আপনি একটা ডিফারেন্ট গেম দেখবেন। আপনি দেখুন আসাম, এতদিন আসাম কোনো উন্নতি করেনি। আসাম আজকে তো ওদের ওদের হাতে ধরে উন্নতি করলো। উড়িষ্যা, উড়িষ্যা আমরা করিনি, নবীনবাবু করেছেন। কিন্তু উড়িষ্যাতে তো সম্ভব। উড়িষ্যাতে কি হবে? উড়িষ্যা একসময় সবাই জানো উড়িষ্যা মানেই দারিদ্র্য, আজকে সেই উড়িষ্যাকে তো পরিবর্তন করে দেওয়া হয়েছে। বিহারের চাষিরা আজকে আমেরিকায় তাদের ফসল বেচছে। সারা ভারতবর্ষ হতে পারে, আমরা পারবো না? নিশ্চয়ই পারবো। লক্ষ্মীর ভান্ডার থাকবে, আমি আপনাকে বলছি, লক্ষ্মীর ভান্ডার থাকবে। লক্ষ্মীর ভান্ডারের থেকে অনেক বেশি টাকা আমরা অন্নপূর্ণা ভান্ডার করে আমরা অনেক বেশি টাকা দেবো মায়েদের। এবং একটা কথা বলি, একটা খুব ভুল কথা মানুষকে বলা হচ্ছে যে বাংলার মহিলারা নাকি মমতা ব্যানার্জিকে ভোট দেওয়া হচ্ছে। নো, যদি হতো তাহলে 65% হিন্দু ভোট আমরা পেতাম না। 65% হিন্দু ভোট পেয়েছি, সব কি পুরুষদের ভোট? না, আমরা মহিলাদের ভোটও পেয়েছি। যেই মহিলাদের ওরা টাকা দিয়েছে সেই মহিলারা ওদের ভোট দেয়নি, কারণ তারা জানে যে আমাকে 500 টাকা ঘুষ দিচ্ছে, তার বদলে আমার ছেলেমেয়ের জীবনে সর্বনাশ ডেকে আনছে। কিন্তু আমরা ঐক্যশ্রী ইত্যাদি যে বিভিন্ন প্রকল্প করে একটা বিশেষ একটা সংখ্যালঘুকে ভীষণ রকম ভাবে সাপোর্ট দেওয়া হচ্ছে, এইখানে আমরা একটা চেক অ্যান্ড ব্যালেন্স আনবো। শুধুমাত্র দারিদ্র্যের ভিত্তিতে এই টাকা পাওয়া যাবে। ওই বিশাল অট্টালিকায় থাকা কোনো মানুষ, তাদের ওই শুধুমাত্র ঐক্যশ্রী বা ইত্যাদির নামে তাদের এইসব টাকা পয়সা দেওয়া হবে না। আপনারা যে সমস্ত পরিকল্পনাগুলোর কথা এতদিন বলে এসেছেন, সেগুলো রূপায়ণ কি সত্যিই সম্ভব হয় না? এমতো পরিস্থিতি? আমি আপনাকে বলি, আমরা ফ্রেট করিডোর দিয়েছি, সেই ফ্রেট করিডোর লুধিয়ানা থেকে ডানকুনি আসার কথা, পশ্চিম মানে গুমো পর্যন্ত এসে পশ্চিমবঙ্গে কাজ হচ্ছে না। বাকি উত্তরপ্রদেশে হয়েছে, বিহারে হয়েছে, ঝাড়খণ্ডে হয়েছে, তার আগে আপনার এতে হয়েছে, ওই ঝাড়খণ্ডে তো না, তার আগে পাঞ্জাবে হয়েছে। শুধু পশ্চিমবঙ্গে এসে কাজ আটকে যাচ্ছে। এদিকের ফ্রেট করিডোর একই অবস্থা। সারা ভারতবর্ষে বন্দর তৈরি হয়েছে, শুধু পশ্চিমবঙ্গে বন্দর তৈরি হয়নি। আমি বলছি একমাত্র কথা, মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি ক্ষমতা থেকে চলে গেলেই প্রত্যেকটা কাজ হয়ে যাবে। আমাদের সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন, ফাইন্যান্সিয়াল হাব, বহু বড় বড় প্রজেক্ট কলকাতার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট রেডি করে রেখেছে, প্রায় 3 লক্ষ কোটি টাকার প্রজেক্ট। সারা ভারতবর্ষে এই যে রেলের ওভারব্রিজ হয়, প্রত্যেকে 50% দেয়, একমাত্র মমতা ব্যানার্জি দিচ্ছেন না। মেট্রো রেল আমাদের দেরি হচ্ছে কেন? মমতা ব্যানার্জি তার নিজের ভাগের 50% টাকাটা দিচ্ছে না, সব স্টেট 50% টাকা দেয়। আমি বলছি ইট উইল অ্যাবসলিউটলি চেঞ্জ। আমি বলছি আগামী দিনে যদি ক্ষমতায় আসি, ইভেন নিজের পয়সায় কোচবিহার টু হলদিয়া আমরা ফ্রেট করিডোর চালাবো, যাতে নাকি কোচবিহার থেকে একটা ইন্ডাস্ট্রি, যদি আজকে কোচবিহারে ইন্ডাস্ট্রি নেই কেন? আজকে জলপাইগুড়িতে ইন্ডাস্ট্রি নেই কেন? আলিপুরদুয়ারে ইন্ডাস্ট্রি নেই কেন? আজকে রায়গঞ্জ বালুরঘাটে ইন্ডাস্ট্রি নেই কেন? মালদায় নেই কেন? কারণ ওখান থেকে আজকে একটা জিনিস হলদিয়ায় আস্তে আস্তে সেই মানে রাস্তায় হাজারখানা লোককে টাকা দিতে হয়, পুলিশ, জোচ্চোর, এটসেট্রা। আমরা ডাইরেক্ট ফ্রেট করিডোর বানিয়ে দেবো, ওখানে ইন্ডাস্ট্রিতে। আমি বলছি আমরা যদি ইনফ্রাস্ট্রাকচার তৈরি করি, রেল, সড়ক, জলপথ, বিমান, আইটি ইনফ্রাস্ট্রাকচার, ফাইন্যান্সিয়াল ইনফ্রাস্ট্রাকচার, গড়গড় করে এগোবে, যেভাবে উড়িষ্যায় হচ্ছে, যেভাবে আসামে হচ্ছে। আমি গুজরাট, মহারাষ্ট্র ছেড়েই দিলাম, তাদের সঙ্গে তুলনাই হয় না পশ্চিমবঙ্গে। কিন্তু এইসব স্টেট যদি উন্নতি করতে পারে, আমরা কেন পারবো না? আজকে বিহারে
বিহারে কয়েকশো গুণ 800 গুণ বোধহয় ওরা 15 বছরে আপনার ইয়ে বাড়িয়েছে, এক্সপোর্ট বাড়িয়েছে। কি করে বাড়ালো? ওরা যদি পারে আমরা পারবো না কেন? 100 বার পারবো। একদম দাবির সাথে বলছেন আমি দীর্ঘভাবে। দৃঢ়ভাবে বলছি, আমরা যেখানে গেছি চেঞ্জ করেছি। আমরা ছত্তিশগড়ে চেঞ্জ করেছি, মধ্যপ্রদেশকে চেঞ্জ করেছি, একদম গরিব গরিব রাজ্য সেখানে আমরা চেঞ্জ করে দিয়েছি। এখানে পারবো না কেন? 100 বার পারবো। আগামীতে বাংলায় তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ কি, যদি এক কথায় বলতে বলি? একদম মানে এরা 2% ভোট পাচ্ছে, ওরা 0 পাবে। এই সিপিএম 2% ভোট পাচ্ছে, এরা 0% ভোট পাবে। দায়িত্ব নিয়ে বলছি। একদম। একদম উঠে যাবে পার্টি, পার্টি অফিস খুঁজে পাবেন না।